গল্পের বাক্স বাই রোমানানুপুর এই চ্যানেলে আমি রোমানানুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি সমরেশ বসুর লেখে একটি উপন্যাস বিটি রোডের ধারে। আজ শোনাব উপন্যাসটির তৃতীয় পর্ব। দুদিন কেটে গেল, সন্ধ্যা ঘনায়। গোবিন্দ কয়লা ভাঙছে। সারা বস্তিতে কোলাহল শুরু হয়েছে। বাইরের মানুষেরা ঘরে ফিরেছে সব। তাদের কথাবার্তা, গান, গল্প, ঝগড়া বিবাদের শেষ নেই, অভাব নেই প্রসঙ্গের। এর মধ্যে আছে মাতালের নেশামত্ত ধ্বনি। দুনিয়াকে থোড়াই কেয়ার করার বুক ঠোকা বাহাদুরি, কিংবা ঝোঁকের মাথায় হঠাৎ কোনো দুঃখের কথা মনে করে শুরু হয় ফুঁপিয়ে কান্না। কেউ কেউ টেরি পোশাক বাগিয়ে শরীফ মেজাজে বেরিয়ে পড়ে, কারো কারো থাকে অভিসারের তাড়া। এরই মধ্যে চলেছে দিল ছিপছুপ মোহাব্বতের রঙ্গ খেলা, ইশারার গান দু এক কলি। যারা একই কারখানায় অনেকে কাজ করে তাদের বসেছে মজলিস। কোন সাহেব ভালো আর মন্দ সে কথায় আছে বহু পরস্পর বিরোধী যুক্তিতর্ক। কোন সর্দার কার কাছে কত টাকা খেয়েছে, কোন কেরানিবাবু কতটা ভাগ বসিয়েছে তাতে, ইত্যাদি থেকে শুরু করে এ দফার পাট ভালো না মন্দ, ঘড়িকলটা কি করে বিগড়েছে, ছাঁটাই, নয়া মেশিন, খারাপ অওরত এবং ওয়ার্কস কমিটির মাথায় হাত বুলানো চাল পর্যন্ত কোনো কিছু বাদ নেই। এমনকি সাহেবদের কে কতটা মাতাল হয় ও ঘড়ি ঘড়ি সিগারেট ফোঁকে, কে একটু মজাদার ও মেয়ে মজুরের সঙ্গে জমাবার চেষ্টা করেছে, এবং মেম সাহেবরা কে কার স্বামীকে ফেলে দোসরা সাহেবের সঙ্গে ফুর্তি করতে গিয়েছিল, ফলে কঠিতে লেগেছিল মারামারি সাহেবদের মধ্যে, সেসব আলোচনাও এর মধ্যে যুক্ত হচ্ছে। বস্তির বাইরের রকে বসেছে বাড়িওয়ালা নিজস্ব মজলিস। আসলে সেটা গাজার মজলিস। সেখানে যার যা খুশি তাই বলে। বলে বেশি বাড়িওয়ালাই, সবাই তা শোনে। একটা বাঁধা আড্ডা, কিন্তু হট্টগোল নেই। আর যাদের একটু ঝামেলা কম তারা এসে বসে এখানে। সেখানে খানিকক্ষণ উসখুস করে কালো উঠে এলো। অনেক দিনের অভ্যেসের জন্য তার মনটা পড়েছিল রান্নাঘরের দিকে। তাছাড়া গোবিন্দের উপর তার মনটা কেমন পড়ে গিয়েছিল। সে এসে দেখল গোবিন্দ উনুনে ঘুঁটেতে ফেসর আগুন ধরিয়ে কয়লা ছেড়ে দিচ্ছে। বেশ হাত চালিয়ে কাজ করছে গোবিন্দ। কয়লা ঢেলেই সে শিলনোড়া নিয়ে পড়ে। বাহ, তুমি বেশ কাজের আছো তো। কালো হেসে হেসে বলল, তা দেখো, এ শালার কাজে দু এক সিলিম না হলে জমে না, জুত হয় না। তা ফকুটিয়া পেলে? গোবিন্দ আর চোখে তাকিয়ে হাসল। কালো চোখ ঘোঁচ করে বলল, না বলতেই। বলে সে উঠে চলে গেল এবং একটু পরে ফিরে এলো বেশ দুরস্ত করে সাজানো হাতের টেটোয় ঘষা চকচকে কলকে নিয়ে। গোবিন্দর পাশে বসে বলল, নাও, টেনে নাও। গোবিন্দ বলল, আরে আগে তুমি টানো। না, আগে তুমি। তা কি হয়, তুমি একটা পাঁড ওস্তাদ। ও শালা যে টানে সেই মহাদেব হয়, ওস্তাদ বনে। নাও নাও। ওহু, তুমি পেশাদ করে দাও। শালা পাক্কা 420। বলে অগত্যা কালো গোটা কয়েক টান দিয়ে কোলকে তুলে দিল গোবিন্দর হাতে। গোবিন্দের কোলকে বাগিয়ে ধরার কায়দা দেখেই কালো ভ্রু কোঁচকাল। তারপর টানের কেরামতি দেখে বেশ উল্লসিত গলায় তারিফ করে উঠল গোবিন্দর পিঠে চাপড় মেরে। বাহ বাহ রে ওস্তাদ, সবই জানো দেখছি। গোবিন্দ কোনো কথা না বলে চোখ বুজে ধোঁয়া ছাড়তে ছাড়তে কলকেটা তুলে দিল কালোর হাতে। কালো অবশিষ্টটুকু শেষ করে কলকে উপুর করে দিল। তারপর তারা দুজনেই কিছুক্ষণ ধোঁয়াতপ্ত রক্তচক্ষু নিয়ে পরস্পরের দিকে তাকিয়ে রইল। হঠাৎ কালো বলে উঠল, তুই শালা পাগল আছিস। গোবিন্দও বলল, আমি যদি পাগল হই তুই শালা ডবল পাগলা তালে। কথা শেষে তারা দুজনে হো হো করে হেসে উঠল। পরস্পরের মধ্যে তাদের অদ্ভুত জমে গেছে। কালো বলল, আচ্ছা, তোর আর কে আছে বলতো, সত্যি বলবি। গোবিন্দের গলাটা গাঁজার নেশায় পাল্টে গেছে। বলল, কেউ নেই।
মাইরি, মাইরি, তবে এই তোমরা আছো। বেশাদি কিছু হয়েছিল? কি হলো? কেটে পড়ল বলে হাসতে গিয়ে মুখটা বিকৃত হয়ে গেল গোবিন্দর। কালো ঠিক বোধহয় বুঝতে পারল না লোকটা তাকে 420 করছে কিনা। গোবিন্দর নোড়া নিয়ে শিলের উপর উপর হতে গিয়ে হাত নেড়ে আবার বলল, আর আটকুড়ো নই, ছেলে মেয়েও হয়েছিল, সব শুদ্ধ গায়েব হয়ে গেছে। কালো বিশ্বাস করতে না পেরে গোবিন্দর মুখটা তুলে ধরল তার দিকে। গোবিন্দের লাল চোখ দুটো তখন যেন কোন দূরে পড়ে আছে, কি দেখছে। কালো জিজ্ঞেস করল, কাটল কিরকম? খাবি খেয়ে খেয়ে দাপিয়ে, ঠিক যেভাবে পোড়া মাছ মরে। বলতে বলতে গোবিন্দর গলাটা অত্যন্ত তীব্র আর চাপা হয়ে এলো। কালো গোবিন্দর মুখের কাছে মুখটা এনে তাকিয়ে রইল একটু, তারপর গোবিন্দর হাঁটুতে হাত রেখে যেন ঝিমিয়ে পড়ল, আর এক হাতে গোবিন্দর একটা হাত চেপে ধরল জোরে। বাড়িওয়ালা কিছুক্ষণ আগে এসেছিল, কিন্তু এদের কথাবার্তা শুনে দাঁড়িয়ে পড়েছিল দরজার আড়ালে। তারপর যখন দেখল ওরা পরস্পর ওইভাবে বসে রইল, তখন প্রায় একটা হুঙ্কার দিয়ে সে ঘরে ঢুকল। বাহ, সাজানো কোলকেটি এনে এখানে দুজনে বেড়ে জমে গেছো, আর আমি ওখানে গলা শুকিয়ে। হাত ঝটকা দিয়ে বলল কালো, তুমি বুঝবে না বাড়িওয়ালা, এসব আমাদের কথা। বাড়িওয়ালা তাদের পাশে বসে পড়ল এবং বিদ্রূপের স্বরে বলল, ও, দুনিয়ার খালি তোদেরই ঘর সংসার ছিল, তোদেরই খালি সুখ দুঃখের কথা আছে, আর কোনো মানুষের কিছু নেই? না, তা বলছি না। থাম, ধমকে উঠল বাড়িওয়ালা। তারপর আপন মনে কিছুক্ষণ বিড়বিড় করে চাপা গলায় বলে উঠল, কি হবে, কি হবে সে প্যানপ্যানানি গিয়ে? কি দাম আছে? আসমান থেকেও এক ফোঁটা পানি পড়বে না। তবে ওই তো গণেশ দুঃখ নিয়ে পড়ে আছে। গোবিন্দ বাড়িওয়ালার দিকে তাকিয়ে বলল, ঠিক বলেছ তুমি বাড়িওয়ালা, ওতে কিছু হয় না। হ্যাঁ, এই তুমি বুঝবে। বলে সে গোবিন্দর আরও ঘন হয়ে এলো। বলল, বলো তো, এই সংসারে দুঃখ কার নেই? কার শালা কোন বাসনাটা পুড়েছে? কে কি চেয়ে পেয়েছে? পায় না ঠিক, গোবিন্দ বলল, আর পায় না বলেই জানো কেউ শালা পাগল হয়, আর কেউ শালা সব ছেড়ে পথ ধরে। কিন্তু যাবে কোথায়? আর পাগল হলেও তার রেহাই কোথায়? মানুষের আশা কখনো মরে? বলতে বলতে গোবিন্দর চোখের উপর ভেসে উঠল দুলারির কঙ্কাল মুখ। হ্যাঁ, আশা যদি মরবে, তবে দুলারির ওই মরণ উন্মুখ মুখ দেখে তার ছুতোর বউয়ের কথা মনে হয়েছিল কেন? আর কি বলে সে ছুতোর বউকে বাঁচতে বলল দুলারির মধ্যে? বাড়িওয়ালা সন্তর্পণে বলল, হ্যাঁ, মানুষের আশা কখনো মরে না। এই ধরো, সত্যি বলছি, আমার টাকা খুব বেশি নেই, তবে জমিটা মৌরস করাতে পারছি না বলে। বলতে বলতে হঠাৎ থেমে শামুকের মতো চোখ দুটো ভ্রুর তলায় ঢেকে তাকালো গোবিন্দর দিকে। বলল, মুখ ফেরালে কেন তুমি? মুখ ফেরালে কেন? গোবিন্দ বলল, তো কি করব, তোমার মাথা একটু খারাপ আছে। আমার মাথা খারাপ, আর তোমাদের মাথা খুব সাফ? প্রায় মারতে উঠল বাড়িওয়ালা। তা তোমার মতো অত খারাপ নয়, তোমার যেন বাই। গোবিন্দও বলল খুব সন্তর্পণে। চোপ, আমি বলছি চোপ, শালা 420, তোমাকে আমি কালকেই তাড়াচ্ছি, দাঁড়াও। বলতে বলতে বাড়িওয়ালা উঠে পড়ল। বলল, কালো, এক কোলকে সাজবি চল। বলে বেরিয়ে গেল। কালো বলল, খেপিয়ে দিলি তো? ও খেপে আছে। বলে গোবিন্দ তাড়াতাড়ি উঠে জ্বলন্ত উনুনে ভাতের হাঁড়ি চাপিয়ে দিল। তারপর বসল বাটনা বাটতে। কালো বেরিয়ে গেল। নাকের পাটা ফুলে ফুলে উঠছে লোটন বউয়ের। অপলক, কিন্তু যেন ঠান্ডা শিরশির চোখে সে দেখছে নন্দ আর হরিশের কাণ্ডটা। ঠোঁট টিপে আছে, তবু কিছু বলছে না। এও বড় বিচিত্র যে নন্দ হরিশ কল থেকে এসে বসেছিল চুপচাপ,
কিন্তু নিতান্ত অকারণেই যেন কী কারণে হঠাৎ তাদের ঝগড়া লেগে যায়। কোনো কথা নেই, বার্তা নেই, হঠাৎ নন্দই হয়তো একটা দমকা নিঃশ্বাস ফেলে বলে ওঠে, না, একটা আলাদা ঘর দেখে চলে যেতে হবে। হরিশও চুপ করে থাকতে পারে না, কথাটা গায়ে পেতে নিয়ে বিদ্রুপ করে বলে, খালি ফুটানি, যেতে তো দেখি না। লোটন বউ হয়তো কোনো কাজ করছিল, এদের কথা শুনে তার দৈনিক অভিজ্ঞতা থেকে দুরাগত অ্যাসিড গন্ধ পাওয়া সাপের মতো সচকিত হয়ে মুখ তোলে, আর তার মোটা নাক উঠতে থাকে ফুলে ফুলে। আর ওরা দুজন ভাই ভাই সুনিশ্চিত। তবু নন্দ বলে ওঠে, যাই না তো তোর বাপের কি? তবে বলিস কেন বাঞ্চোত? আমার খুশি হয়েছে বলেছি, তবে আমারও খুশি হয়েছে। লোটন বউ নীরব। শালা খুশি মানাচ্ছে। নন্দই এক ঘা প্রথম কষে দেয় হরিশকে, কেননা সে হরিশের চেয়ে বড়। তারপর শুরু হয়ে যায় রাম রাবণের লড়াই, গালাগাল, চিৎকার। বস্তির আর সব গোলমালকে এ ব্যাপারটা ছাপিয়ে ওঠে বলেই সকলের কান এবং নজরটা এদিকে এসে পড়ে। যে যার নিজের ব্যাপার ভুলে এদিকেই এগিয়ে আসে। বাড়িওয়ালাও এলো, যমদূতের মতো এসে ধরল দুটোকে। গোবিন্দ রান্নাঘর থেকে সব শুনতে লাগল, কিন্তু গেল না। প্রায় কালকের ঘটনারই পুনরাবৃত্তি। সে মনে মনে বলল, তিনটের যে কোনো একটা না মরলে এর ফয়সালা হবে না। কিন্তু যে নন্দ আর হরিশ পরস্পরের মধ্যে এত মারামারি করে, কালকে তারাই আবার একই সঙ্গে কেমন করে লোটন বউয়ের ডাক ছেড়ে কান্নায় সান্ত্বনা দিচ্ছিল। আর মার খেয়ে বা কেন তারা বিনা বিবাদে ঘাড় ভেঙে বসেছিল পহর রাত অবধি ওই ঘরের দরজায়? লোটন বউয়ের সে ডাক ছেড়ে কান্না উঠল, ওরে আমার কেউ নেই রে, দুটো কুত্তা আমাকে জ্বালিয়ে খেলো রে, আমাকে সকলে বেইজ্জত করছে গো। কে একজন অসম সাহসী বীরহার সুললিত টানা সুরে গেয়ে উঠল, আরে লোটনুয়া তো কেহা গেইল হ, কসম তোহার, আরে মুঝে লে চল। কে একজন অমনি সরু গলায় বলে উঠল, আরে কোন জানে কেহা পতা মিলে। একটা হাসির রোল পড়ে যায়। লোটন বউ শুরু করে, তোদের গানে আমি এই করি সেই করি। নন্দ হরিশ করুণ চোখে সকলের দিকে তাকায়, কিন্তু কিছু বলতে পারে না। দুজনেই এক পা করে গিয়ে লোটন বউয়ের দুপাশে বসে। গোবিন্দ বেরিয়ে এসে বলল বাড়িওয়ালাকে, এখনই তিনটেকে ঘরে ঢুকে দাও না, সব ঠান্ডা হয়ে যাবে। সে ওরা নিজেরাই যাবে। তবে মারামারি কেন করে ওরা? জিজ্ঞেস করো। গোবিন্দ হরিশ নন্দর দিকে তাকিয়ে বলল, কেন করো? অমনি লোটন বউ তাকে যেন খেতে এলো, তোর কি রে, তোর কি তাতে? গোবিন্দকে চমকে উঠতে দেখে সবাই হেসে উঠল। সবটা যেন লোটন বউয়ের ব্যাপার। হরিশ নন্দকেও কেউ কিছু বলতে পারবে না। গোবিন্দ তাড়াতাড়ি হকচকানিটা কাটিয়ে বলল, তুমি যে আমার ভৌজি লাগো। জবাবে লোটন বউ আরও কঠিন কটূক্তি করে নন্দ হরিশকে ধাক্কা দিয়ে প্রায় ধরাশায়ী করে ঘরে ঢুকে পড়ল। বন্ধ ঘরের ভেতর থেকেও তার বিলাপের সুর আসতে লাগল ভেসে। কেবল নন্দ আর হরিশ সেই দরজাটাতে মুখ দিয়ে পড়ে রইল। কেন? কি দাসখত ওরা লিখে দিয়েছে লোটন বউর পায়ে? কিন্তু গোবিন্দের আবার মনে পড়ল, লোটন বউ হয়তো বাধ্য হয়ে থাকে, হয়তো পেটের জন্যে তাকে নন্দ হরিশের ঘরে থাকতে হয়। তবু নন্দ আর হরিশকে দেখে মায়া লাগে, যেন দুটো অভিশপ্ত জানোয়ার বহু লোকের সামনে চুপচাপ পড়ে আছে। কালো এসে গোবিন্দর হাতে একটা টান দিয়ে বলল, তুই এসব বেতমিজদের ব্যাপারে কথা বলতে গেছিস? চলে আয় দোস্ত, এখানে কোনো 420 চলবে না। গোবিন্দ রান্নাঘরের দিকে চলে গেল কালোর সঙ্গে। কালো আবার বলল, কুত্তা ঘেউ ঘেউ করে কেন, সার কেন গো ধরে? যাবৎ তোমার পিখিমের অনেক কাণ্ডই অনেকে বোঝে, কিন্তু বেগরানো মেয়ে মানুষকে বোঝে তেমন সাধ্যি কারও নেই। অমন যে একটা জোয়ান পাট্টা ছিল লোটন, সেটাকেও দেখতাম মাগিটার কাছে কেঁচোর মতো পড়ে থাকত। বলি কেন? না, ওর প্রাণে বিষ আছে।
গোবিন্দের মুখটা যেন কি অসহায়তায় থম ধরে রইল। সেই গুরুগম্ভীর বুড়োটে গলার গান উঠছে, ওরে অমর কেউ থাকবি না তো, মরতে হবে সবারে, তবে সংসারে তোর এত ভেদ জ্ঞান কিসের তরে। সেই রুগ্ন ছেলেটা তখনও ঘুমায়নি কিংবা জেগে গেছে। গান তার কানে যেতেই ভেঙচে উঠল সে তারস্বরে। এমন সময়ে এলো তার বাপ। হঠাৎ মনে হয় লোকটা মানুষ নয়, একটা পাশুটে রঙের মন্থরগতি ক্রুদ্ধ মোষ বিশেষ। সে এসেই হেঁকে উঠল ছেলেটার প্রতি, এই এই শুয়োরের বাচ্চা, চুপ মার, নইলে। নেশায় টলমল, জড়ানো গলা। একবার তার রক্তচক্ষু দিয়ে চেয়ে সামনে দেখল বউটা রয়েছে। বিনা বাক্য ব্যয়ে সে হঠাৎ বউটাকে ঠ্যাঙাতে আরম্ভ করল। মত্ত বলে তার জায়গা অজায়গা বলেও খেয়াল রইল না। মার খেলেও কি মানুষের মুখের কোনো ভাবান্তর হয় না? গাইগরুও মার খেলে তার চোখে একটা ভীতভাব ফুটে ওঠে। অসহায় ঊর্ধ্বশ্বাস গতিতে ছুটতে চায় সে, কিন্তু এ মধ্যবয়সী মেয়ে মানুষটির সে বোধ নেই। সে বৃষ্টি আটকাবার মতো ঘাড় পেতে হাত তুলে খানিকক্ষণ সেই মার খেল। স্বামী মারতে মারতে যেসব কথাগুলি বলছিল তার এক বর্ণও বোঝা যাচ্ছে না, কেবল কতকগুলি গালাগাল খানিকটা স্পষ্ট। লোকটা হাঁপিয়ে উঠেছে মারতে মারতে। বউটি তেমনি নরম এবং শান্ত গলায় বলল, হয়েছে, এবার থামো, চলো ঘরে চলো। বলে সে তার স্বামীকে হাত ধরে ঘরের দিকে নিয়ে গেল। কিন্তু স্বামীর তখনও থামার নাম নেই। সে ওর মধ্যেই এক হাতে ধপাধপ পিটিয়ে চলেছে। ঘরের রকে ফেসর আলো জ্বলছিল। তার এক টুকরো আলো অন্ধকার ঘরটার এক কোণে একটু পড়েছিল। ঘরের মধ্যে মত্ত স্বামী ধড়াস করে তার বউকে নিয়ে মাটিতে পড়ল। রকের উপর বসা রুগ্ন ছেলেটা অপলক জ্বলন্ত চোখে ঘরের অন্ধকার কোণটার দিকে তাকিয়েছিল। গলার শিরাগুলো তার ফুলে উঠেছে। জিরজিরে হাড়সার শরীরটা উঠেছে শক্ত হয়ে। বুকের বাঁ দিকটা টুকটুক করে নড়ছে। সমস্ত পৃথিবীটাই এমনি দমবন্ধ করে রয়েছে কিনা কে জানে। চটের ফেসর জ্বলন্ত শিখাটাও অকম্পিত স্থির। কিছুক্ষণ পরে তার মা কোমরের ন্যাকড়াটা গুছিয়ে বেরিয়ে এলো। জটপড়া মাথাটা খসখস করে চুলকোলো একটু, তারপর খ্যাপা ছেলেটাকে ধরে বুকের কাছে নিয়ে এলো। তার জ্বলন্ত চোখের দিকে তাকিয়ে বলল, এসো বাপ, অত খেপছিস কেন, মরে যাবি যে। সেই অন্ধকার কোণের দিকে তাকিয়েই ছেলে বলল, ও শালাকে আমি মেরে ফেলব। ছি, ও যে তোর বাপ হয়। হোক, ও তোকে মারে কেন? আর কাকে মারবে বাবা, ওর আর বউ কোথায়? কে ওরটা খায় আর পরে? আর কার জন্য সারাদিন পড়ে পড়ে খাটে? তা বলে মারবে? মারবে, ইচ্ছে করলে খুনও করতে পারে। গাওনার সময় আমার বাপ যে ওকে দুটো বলদ দিয়েছিল, তার একটাকে ঠেঙেই মেরে ফেলেছিল। আমার কানের রূপোর মাকড়ি দুটো একটা চামারণীকে দিয়ে দিয়েছিল। ইচ্ছে করলে আমাকেও মেরে ফেলতে পারে। এত নির্বিকার, এত শান্ত, এত সুরহীন গলাটা মায়ের যে ছেলেটা ওই বুড়োর বেসুরো গানকে ভ্যাংচনের মতো ভেঙচে উঠে মাকে। ধাক্কা দিয়ে খামচি কেটে সরিয়ে দিতে চায়, খিঁচিয়ে ওঠে। পারে, সব পারে। তোরা দূর হ আমার কাছ থেকে, দূর হ। মা আরও মিষ্টি করে ছেলেকে কাছে টেনে বলে, ওরই জন্য তো তোদের পেয়েছি বাপ, নলে কোথায় পেতুম। তারপর একটু চুপ থেকে মা অন্য কথা বলে, কালকেই তো তুই বড় হবি। জাদুমন্ত্রের মতো ছেলেটার মুখভাব পরিবর্তন হয়। খ্যাপাটে ভাবটা কেটে গিয়ে ঠান্ডা হয়ে আসে। বলে, তুই তো রোজই তাই বলিস, হয় না তো? হবি বাবা, হবি। তবে কালকে মাকি সাহেবের কাছে নিয়ে চল। আচ্ছা। আর আমি বিলেত গিয়ে সাহেবদের কারখানায় কাজ শিখব। বিকেলে রোজ সাহেবদের কোঠির পেছনে গঙ্গার ধারে বসে থাকব।
সেই অনেক দূর গঙ্গার নৌকোগুলোকে চেঁচিয়ে ডাকব? সেখানে কি গঙ্গা আছে? মায়ের এই প্রশ্নে সে নির্বিকারভাবে বলল, হ্যাঁ, খুব বড় গঙ্গা আছে, আর রহমত আর্দালির সঙ্গে বেশ গল্প করব। রহমতও আছে? সাহেব থাকলে তো আর্দালি থাকবে। ও। মায়ের মুখটা যেন দূরবিসারী ঘাসবনের দিকে তাকানো এক হামুখো গরুর মতো। ছেলেটা বুঝতে পারল না যে মায়ের জোর দোলানিতে তার ঢুলুনি আসছে। সে মায়ের দুই স্তনের মাঝে মাথা রেখে দূরে মিলিয়ে যাওয়া সুরে হেসে বলল, মেম সাহেব বউটা যদি তোর মতো ভালো হয় তবে আমি একদম পিটাবো না। মা ভাবলেশীন মুখে ফুসফুস করে হাসল। তারপর যখন ছেলেটা ঘুমিয়ে পড়ল তখন মায়ের চোখ দুটোতে কয়েক ফোঁটা জল গড়িয়ে আসে ছেলের রুগ্ন শান্ত স্বপ্নভরা মুখটার দিকে চেয়ে। অন্ধকার আকাশের দিকে তাকিয়ে বলে, মাকি সাহেবের বিলেত দেখা তোর আমি মলেও হবে, কিন্তু বাবা রোগের বালায় কাটিয়ে এ শরীরটুকু তোর বড় হবে কবে? জল পড়ছে ঝিমঝিম করে, খুশি গলায় ডাকছে কোলা ব্যাং, হাট বসিয়েছে উঠোন জুড়ে। ঝিঝি ডাকছে এক টানা। বস্তির হট্টগোল শান্ত হয়েছে। ঘরে বাইরে কাঁচা মাটি ফুঁড়ে উঠছে মোটা মোটা কেঁচো, মাংস খেকো কালো কালো ডেও পিঁপড়ে এখানে সেখানে চলেছে লাইনবন্দি হয়ে। যেসব ঘরগুলোয় জল পড়ছে সেসব ঘরের লোকেরা গালাগাল দিচ্ছে বাড়িওয়ালাকে। বাড়িওয়ালার কানে তা যাচ্ছে না, আর গেলেও বুঝি কিছু আসতো যেত না। নন্দ আর হরিশ বসে আছে তেমনি। এদিকের খাওয়ার পাট চুকে গেছে, কিন্তু কালোর এখনো খাওয়া হয়নি। কিছুক্ষণ আগে সে কোথায় বেরিয়ে গেছে, বোধহয় কালকে তার কাজে যাওয়ার পাকা কথা আদায় করতে গেছে। আর খেতে বাকি আছে ফুলকি। গোবিন্দ রান্নাঘরের দরজাটা ভেজে রেখে গেল ফুলকির ঘরের দিকে, সে এসেছে কিনা তাই দেখতে। সে আর বেশিক্ষণ বসে থাকতে চায় না, খিদে পেয়েছে। কালোর ভাত ঘরে নিয়ে রাখলেও হবে। বৃষ্টির জল লেগে শিরশির করে উঠছে গায়ের মধ্যে। উঠোনটায় যেন দই জমে আছে কাদার। ফুলকির ঘরের দিকে যেতে গিয়ে মনটা বারবারই থমকে যাচ্ছে গোবিন্দর। কেউ দেখে ফেললে না জানি কি ভাববে। ফুলকি যে বেওয়ারিশ, বেওয়ারিশ কথাটা মনে হতেই গোবিন্দের কৌতূহল বেড়ে উঠল। ফুলকির জীবনে তাহলে কি আছে? শরীরের রেখায় রেখায় অত বাহার নিয়ে কি মনে সে চলে? কালো বলেছে সে প্রেমযোগিনী। সে প্রেমযোগিনী কেমন? সে কি ঈশ্বরের প্রণয়িনী, সন্ন্যাসিনী? তাই বা কেমন করে সম্ভব? এ জগতের কথা তো সে জানে। দুর্বিনীত পুরুষের হাত থেকে বাঁচার কি অস্ত্র থাকতে পারে ফুলকির? বিশেষ করে এই সমস্ত এলাকায় ও মহল্লায় যেখানে খলিফা, ওস্তাদ, সর্দারদের কুটিল ও লোলুপ দৃষ্টি থেকে কারোর রেহাই নেই। বাপ স্বামীর আশ্রয় থেকে যেখানে মেয়ে ছিনিয়ে নেয় সেখানে ফুলকির মতো মেয়ে অমন বুক ফুলিয়ে চলে কি করে? গোবিন্দ দেখল অন্ধকারে আরেকটি মূর্তি তার আগে আগে চলছে ফুলকির ঘরের দিকে। একবার চমকে উঠল বাড়িওয়ালা ভেবে, কিন্তু না, লোকটা একটু বেটে। ও নগেন, গরিলের মতো বেটে ও মোটা নগেন। ফুলকির ঘরের দিকে সে কেন চলেছে এমন চুপিসারে? তার মনে পড়ল কালোর কথা। গোবিন্দ যেতে না যেতেই দেখা গেল নগেন ফিরে আসছে ফুলকির দরজার অন্ধকার কোল থেকে। জিজ্ঞেস করল গোবিন্দ, নেই? নগেন চমকে থমকে দাঁড়িয়ে পড়ল। কে নেই? ফুলকি। জবাব দিতে গিয়ে এক মুহূর্তে স্তব্ধ রইল নগেন। চাপা গলায় জবাব দিল, না। বলে তীক্ষ্ণ দৃষ্টিতে সে গোবিন্দর মুখটা দেখতে চেষ্টা করল। বলল, খুঁজছ তাকে? হ্যাঁ, ভাত দেওয়ার জন্য। হু হু করে একটা শব্দ হলো নগেনের গলা দিয়ে। সেটা রাগের না বিদ্রুপের বোঝা গেল না। বলল, শালা দুনিয়ার নিয়মটাই এমনি। কেমনি? এই কাউকে সেধেও খাওয়ানো যায় না,
কেউ চেয়েও দুটো পায় না। নিয়ে এসো না বাবা, সেটে দেই। কারখানা বস্তির বাসিন্দা হিসেবে গোবিন্দ অনন্য। বালাইহীন ভবঘুরের জীবনে যা থাকা উচিত ছিল না, সেই ধিক্কার, সংকোচ, ভয়, লজ্জা তার অতীতের চরিত্রটার মধ্যে এখনো অনেকখানি রয়ে গেছে। কেননা তার যে আরেকটা জীবন ছিল। 10 বছর আগে সে জীবনের চিহ্ন এখনো কিছুটা বুঝি রয়ে গেছে বুকে। সে সপ্রতিভ হাস্যকুটে গপ্পে তার জীবনের গতির বেগ অনেকের অনেক এলানো পালে হাওয়া লাগিয়ে আকাশে মেলে দিয়েছে। কিন্তু তার মনের কোথায় লুকিয়ে আছে অনেকখানি আড়ষ্টতা, বিনয়, বেদনা। আবার এও সত্যি যে তার প্রতি পদক্ষেপে আছে এক বিচিত্র দ্বিধা, নিজের কাছে নিজের দুর্বোধ্যতা, আর যে কারণে মানসিক গ্লানিরও কমতি নেই। নিজের হৃদয়ের কাছে সে ফকির, হুকুম বরদার, যার কাছে যখন সে আত্মসমর্পণ করে হুকুম মতো থাকে তারই হাতে। এসব মানুষের জীবনে দুঃখই সার হয়। কিন্তু তেমন দুঃখবাদী নয় গোবিন্দ। প্রাণ তার আনন্দের সন্ধান করে, ঝাঁপ দেয় দুঃখ চাপা জগদ্দল পাথরের বুকে। নগেনের কথায় মনটায় বড় ধিক্কার লাগল তার, আবার রাগও হল। সেধে খাওয়ানোর জন্য ফুলকির সন্ধান করেছে সে সত্য, নগেন যদি খেতে আসত তাহলেও কি সে খোঁজ করত না? মন থেকে কোনো স্পষ্ট জবাব এলো না তার। কে জানে সে নগেন হলেও সত্যি খোঁজ করত কি না। তাকে চুপ করে থাকতে দেখে নগেন বিদঘুটে গলায় হেসে উঠল, বলল, লাউ ঠেলা, মাথায় বৃষ্টি নিয়ে তুমি কি সত্যি ভাবতে লাগলে নাকি? না বাবা 420, আমাকে দিতে হবে না, সে ভাত যারটা তাকে গিলিও। গোবিন্দ হঠাৎ ক্রুদ্ধ গলায় জিজ্ঞেস করল, আমাকে কি তোমার মতো মাগির পেছনে ঘোড়া মানুষ ভাবো? নগেনের মুখটাও চকিতে কঠিন হয়ে উঠল। পর মুহূর্তে হেসে বলল, ভাবলেই বা কি, কোন শালা না ঘোরে? নিজের মনটাকে কিছুতেই ঠান্ডা রাখতে পারল না গোবিন্দ। অত্যন্ত তিক্ত গলায় বলে উঠল, তাই বেয়ারিশ মেয়ের দরজায় রাতে ঢু মারো? তুমিও তো যাচ্ছিলে বাবা, বলে আবার হেসে উঠে বলে নগেন। কালো শালা এমনি বড় বড় বাত মারত, সে শালাও দেখি লটকে পড়েছে। মগর ঢুডু, দেখো থোড়া কোশিস করে, তবে অনেক জল তল পাবে না। গোবিন্দ দেখল গোয়ার নগেনের সঙ্গে তর্ক বৃথা, সে যা বুঝেছে তার আর নড়চড় হবে না। তবু বলল, কালোর সঙ্গে তুমি কারো তুলনা করো না, তার দিল অনেক বড়। হ্যাঁ, শালা হিজড়ের দিল তো অনেক বড়ই হবে, তবে ওদের হাতে মেয়ে মানুষের পুতুলি থাকে ভালো, খেলবে আর কপাল ঠুকবে। ওসব ফুলকি টুলকির পেছনে কেন? একটা দুর্বোধ্য শব্দ করে সরে গেল সে। খানিকটা গিয়ে আবার ফিরে এসে দাঁড়ালো গোবিন্দর মুখোমুখি। হঠাৎ যেন কিসের জ্বালা ধরে গেছে তার মনে। বলল, কদিন এসে সব বুঝে ফেলেছ না? বলছো ফুলকি বেওয়ারিশ? তুমি আর কালো তাই ভাবো, কিন্তু ফুলকি তো আমাদের। কবে সে বেওয়ারিশ ছিল, আর এখন ছুকরিটা রেন্ডি হয়ে গেছে কাল সাপ। কি জানো তুমি? বলতে বলতে নগেনের গলাটা চেপে এলো একেবারে। তারপর হঠাৎ কেশো গলার বিদ্রুপ করে হেসে উঠে বলল, তুমি সোহাগ করে ভাত নিয়ে বেড়াচ্ছ, কিন্তু... কি বলতে গিয়ে একেবারে স্তব্ধ হয়ে ফিরে যেতে যেতে শোনা গেল তার চাপা গলা, শালাদের খালি বড় বড় বাত আর বরিহারি ধৈর্য বাবা। হঠাৎ গুড়গুড় করে মেঘ ডেকে হাওয়ার ঝাপটা দিয়ে গেল। পাশের পাকা বাড়ির একটা জানলা চকিতে খুলে বন্ধ হয়ে গেল। উকি দিয়ে গেল এক ঝলক আলো। গোবিন্দর ক্রুদ্ধ মনটা হঠাৎ অবশ হয়ে গেল যেন। নগেনের তীব্র চাপা গলার কথাগুলো শুনে তার মনে হল, সত্যি কালো ভিক্ষুকের মতো দুর্বল আর অন্ধকার নিরালাতে সে বুঝি সত্যি ফুলকির কাছে যাওয়ার জন্যই মাত্র যেতে চেয়েছিল। তবু দাঁতে দাঁত পিষে সে হিসিয়ে উঠল, শুয়োরের বাচ্চা। হঠাৎ ঘুম ভেঙে গেল গোবিন্দর। অন্ধকারে তাকিয়ে কিছু ঠাউর করতে পারল না।
পাশে হাত দিয়ে দেখল কালো নেই। ডাকল, কালো। জবাব নেই। আবার ডাকল, কালো। এবার জবাব এলো, কি বলছো? কোথায় যাচ্ছ এত রাতে? কালো বলল, রাত কোথা, 4টে বাজলো যে। যাই, নেটে আসি, আজ থেকে আবার কাজে যেতে হবে। বলে দরজাটা খুলে আবার সে বলল, তুমি ঘুমোও, উঠো না এখন, বুঝলে? হুম। বলে গোবিন্দ চোখ চেয়েই রইল। হয়তো ঘুমিয়ে পড়ত, কিন্তু কালোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার দিকেই এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে অন্ধকারে অবাক হয়ে সে ভিটকিলি মেরে পড়ে রইল। কিন্তু কি একটা হঠাৎ মনে পড়তেই সে আবার উঠে পড়ল। ডাকল, কালো। চমকে উঠল কালো। বলল, ঘুমোনি? না, একটা কথা মনে পড়ে গেল। গোবিন্দ উঠে ঘরের এক কোণ থেকে কি নিয়ে কালোর সামনে বাড়িয়ে দিল। কালো বলল, কি? গোবিন্দ বলল, ভাত। উভয়ে তাকালো উভয়ের মুখের দিকে, কিন্তু কেউ কারো মুখ দেখতে পেল না অন্ধকারে। নিশ্চুপ, স্তব্ধ। শুধু পাশের বাড়িটার খোলা কল থেকে সমানে জল পড়ার একটা ছড়ছড় শব্দ শোনা যাচ্ছে, আর তার সঙ্গে তাল রেখে রাত্রি নৈশব্দে ঝিঝির ডাকের মতো শোনা যাচ্ছে বুড়োটে গলার একটানা কথাহীন সুর। কেন, কিসের ভাত বলাটা দুজনের কাছে এত অবান্তর মনে হলো যে কেউ কিছু জিজ্ঞেস করতে পারল না। কেবল কালো ফিসফিস করে বলল, তুই কি শালা সত্যি 420? আমি ভগবান। বলে গোবিন্দ ধপাস করে আবার শুয়ে পড়ল। নগেনের রাত্রের কথাগুলি তার বারবার মনে পড়ছে। কেউ চেয়ে দুটো পায় না, কাউকে সেধেও খাওয়ানো যায় না। নগেনের কথা সেই স্থূল হুলের খোঁচা এখন তার বুকে বাজল যেন হাজার অপমানের ছুরি হয়ে। রাতভর ফুলকির ভাত নিজের এন্তেজারিতে রেখে এখন কালোর হাত দিয়ে পাঠানোর কথাটা যেন 2 থাপ্পড় তার মুখটা অন্ধকারে ঢেকে দিল। নগেনের বিদ্রুপ তবে মিথ্যে নয়, কিন্তু কালোর মহব্বত। অমনি কে যেন ধমকের সুরে আরও তীব্র বিদ্রুপ করে উঠল গোবিন্দর বুকের মধ্যে। ভালো রে তোর বিবাগী মন। কালোর পিড়িতে উতলে উঠে তোর যে সোহাগ, সে তো বাউন্ডেলের ভাঙা মনের রং। কিন্তু এখানে সে রঙের দাম কি? গোবিন্দর মধ্যে মাথা চাড়া দিয়ে উঠল তার সেই 10 বছর আগের মানুষটা, যে কথাটা নিজের কাছেও আর তার স্বীকার করতে মন চায় না। সেটাই বারবার মনে আসে। 10 বছর আগে একদিন তাকে এখান থেকে পুলিশ বার করে দিয়েছিল। এই 24 পরগনা জেলা থেকে। জেলা খারিজ করে দিয়েছিল। একলা নয়, আরও 2 জনের সঙ্গে। সেদিন সে ছিল একটা আগুনের মতো মিস্ত্রি ছোকরা। সবকিছু বোঝাবুঝির ধারটা কম থাকত, অল্প কথায় চড়ত। কারণ কারখানায় সামান্য খোঁচা খেলেও সে ফোঁস করে ফনা তুলে ধরত। একটু কিছু হলেই সোজা গোড়া সাহেব ম্যানেজারের ঘরে ছুটে গিয়ে টেবিলের উপর ঘুষি মেরে কথা বলত। তখন সকলের কাছ থেকে সাড়া না পেলে সে একধার থেকে সবাইকে গালাগালি দিতে আরম্ভ করত। থুতু দিত আর বলতো, তোরা ভীতু, ভেড়ার দল। যুক্তির প্রশ্ন তুলতে গেলে সে মারমুখী হয়ে উঠেছে কোনো কোনো দিন। তবু একটা দিন গেছে যখন তাকে সামনে রেখে খ্যাপা মানুষের দল বন্যার বেগে ছুটে গেছে ম্যানেজারের ঘরের দিকে। সবাই বলতো তাকে সেই ডরন ঘরের ছোকরা মিস্ত্রি। কিন্তু তার বুদ্ধি ছিল না, ছিল হৃদয় আর সাহস। শিক্ষার চেয়ে বেশি আবেগ। তার সে আবেগ ভরা বুকে সে নিজেকে বড় একলা মনে করত। কেননা তার পরিবেশে শিক্ষা বা আবেগ কোনোটাই ছিল না। সেদিন কিছু লেখাপড়া যেন ভদ্রলোকও তার সঙ্গে কথা বলত। গোবিন্দ তাকে যেন কি একটা ঠাউরে ছিল। তারা গোবিন্দকে মানত যেন সে একজন মস্ত কেউ। তাকে নিয়ে শেষ ছিল না আলোচনা বিলোচনার। কিন্তু শিক্ষিতদের প্রতি তার কেমন একটা সংশয় ছিল বরাবর। কেননা সে ভেবে উঠতে পারেনি এদের বুদ্ধিমত্তা তাদের জীবনের কোনো শুভ পথের শরিক সত্যি হতে পারে কি না। তারপর কারখানার কাজের মাঝে হঠাৎ বোমা পড়ার মতো একদিন সেপাই এসে
হাজির হলো জেলা খারিজের হুকুমপত্র নিয়ে। বিষয়টা সকলেরই, তবে ব্যাপারটাকে এতখানি বড় করে কেউ কোনোদিনও ভাবতে পারেনি। সেটা যেন আচমকা ভূমিকম্পের মতো একটা হঠাৎ নাড়া দিয়ে চলে গেল। কারো যেন ভাববার বা করবার কিছু অবসর ছিল না, গোবিন্দেরও না। 24 ঘন্টার মধ্যে সে যখন ছেড়ে গিয়েছিল এ জায়গা, সেদিন একটা কথা সে কারো সঙ্গে বলেনি। অসহ্য অস্থিরতা ও অভিমান তাকে বোবা করে দিয়েছিল। কি করে জানি না, এখানকার সব কিছুকে সে বড় ভালোবেসে ফেলেছিল। মনে হয়েছিল যেন নির্বিবাদে তাকে সবাই নির্বাসনে পাঠিয়ে দিচ্ছে। নিস্তরঙ্গ ইছামতির খেয়া পেরিয়ে যে মুহূর্তে সে গায়ের পথ ধরল, সেই মুহূর্ত থেকে একেবারে ভুলবার চেষ্টা করল তার কয়েক বছরের কারখানার জীবন। তারপরে তো একটা বিরাট পরিবর্তন। ঘর সংসার সব হারিয়ে পথকেই সম্বল করেছিল। এখন মনটা তার হয়ে গেছে অদ্ভুত শান্ত আর অমায়িক। জাত পেশার করাত বাটালি ছেড়ে বেহালার ছড়টা ধরেনি, এই যা। ভালো মন্দর প্রশ্নটা পর্যন্ত তার কাছে থেকে থেকে অবান্তর হয়ে যায়। 10 বছর আগে সে জীবনটা যেন মনে হয় অন্য কোনো মানুষের গল্প কথা মাত্র, মনে হয় পাগলামি। এদের কাছে আত্মগোপন করে থাকাটাই তার আজকের মহানন্দ মনে হয়। কিন্তু পথকে নিয়ে যেমন সে চিরকাল থাকতে পারল না, বুঝি নিজের মনের অজ্ঞাতসারেই চলে এলো এখানে। যেমন আপনা আপনি সে এখানকার সমস্ত কিছুর মধ্যে জড়িয়ে পড়তে শুরু করেছে, ঠিক তেমনি করেই তার বুকের মধ্যে জ্বালাটা আজ বড় বেড়ে উঠল। মনের মধ্যে তার ধিক্কার দিয়ে উঠল ফুলকির ভাত এমনি রেখে দেওয়ার জন্য। সত্যি, ফুলকির সে কতটুকু জানে? কালোর সে আদরের প্রেমযোগিনী, কিন্তু নগেনের কাছে সে কুলোটা। কালো যার ভাত নিয়ে পিছে পিছে ঘোরে, তার তো তা সাজে না। সে তো কালো না। আর তার অধিকারী বা কতটুকু? সকলে তা মানবে কেন? নিজের প্রতি ধিক্কার তার নগেনের খালি পেটের জ্বালার কথা ভেবে। তবু নগেনের প্রতি মনটা তার বেঁকেই রইল। সে যে তাকে মেয়ে মানুষের কথা বলে অপমান করেছে। আর কালোর কথা ভাবতে গিয়ে বুকটা তার টনটনিয়ে উঠল। তার বারবার ঘর ভাঙা জীবনে যে ফুলকির কাছে সে আবার মরতে চেয়েছে, না জানি সত্যি তাকে আবার মরতেই হয়। এত সবের মধ্যে ভিড়ে পড়ার অশান্তিতে তার বিভাগী মনটা এ কদিনের মধ্যেই তাই বারবার পালিয়ে যাবার কথা ভেবেছে। এখন আবার তার সেই ভাবনাটাই যেন ফিরে এলো। পালায় পালায় করে উঠল মনটা। আবার ভাবে, কোথায় সে, কোন ঠাঁই? পথ আর উপোস, উপোস আর পথ। যারা নেই তাদের জন্য পথের কাছে লুকিয়ে কান্নার কি দাম আছে? সে তো বাউল নয়। জীবনের অভিশাপ তাকে ঘরছাড়া করেছে। তার ছেঁড়া আস্তিনের তলায় ভাঙা বুকের কোণে যে এখনো একটু রঙের দাগ লেগে আছে। কোথায় যাবে সে? জগৎ বড় মজার জায়গা, ছাড়ান পাবে না কেউ। তার চোখের উপর হঠাৎ ভেসে উঠল দুলারির সেই অপলক চাউনি। দুলারি, দুলারি নয়, ছুতোর বউ। মনে পড়ল গণেশের কথা। মরণের মুখোমুখি দাঁড়াবার জন্য সে অন্ধ গর্ভের দরজায় দাঁড়িয়ে আছে। গণেশের মতো মানুষের জীবনটাও এমন হয়। সেদিনের পর সে আর গণেশের ঘরে যায়নি। যায়নি দুলারির ওই চোখ দুটোর কথা ভেবেই। কিন্তু লক্ষ্য করেছে গণেশের চোখ জোড়া অষ্টপ্রহর তাকে অনুসরণ করছে। গোবিন্দর মনে হয়েছে হয়তো সে কিছু বলতে চায়, কিন্তু না, গণেশ কাছে এগোয় না। বাড়িওয়ালা গিয়ে তাকে শাসাচ্ছে, গালাগাল দিচ্ছে কাজে যাওয়ার জন্য। সবে যেন পাথরের উপর ঢিল ছোড়া। সারা বস্তিও নির্বিকার। নির্বিকার হয়তো নয়, যে যার নিজেকে নিয়ে ব্যস্ত। গণেশ তাদের কাছে যেমন অসাধারণ, তেমনি অসাধারণ তার এই বউয়ের কাছে পড়ে থাকা। কিন্তু বলতে যাওয়াটা যেন তাদের নিজেদের কাছে কেমন অশোভন মনে করে। মনের সমস্ত তিক্ততাকে ফেলে সে বিছানা ছেড়ে উঠে পড়ল। উনুন জ্বলছে, ধোঁয়া উঠতে আরম্ভ করেছে সারা বস্তিময়। সেই সুরহীন গলার গান আরম্ভ হয়েছে।
ঘরে ঘরে কাজে যাবার তাড়া। গণেশের দরজাটা ধাক্কা দিতে খুলে গেল। ভেতরে অন্ধকার, কিছু দেখা যায় না। সে ডাকল, গণেশ। অন্ধকার ফুঁড়ে গণেশ এসে দাঁড়ালো তার সামনে। অদ্ভুত তার চোখের চাউনি, অপলক, যেন মৃত্যুদূতের প্রতীক্ষার অসহ্য স্তব্ধতা থেকে আচমকা উঠে এসেছে সে। গোবিন্দ ভেবেছিল হয়তো গণেশ ঘুমিয়ে রয়েছে, কিন্তু তাকে এভাবে উঠে আসতে দেখে চমকে উঠল সে। ভালো করে তাকিয়ে দেখল দুলারি ঘুমিয়ে আছে কিংবা পড়ে আছে চোখ বুজে। নিঃশ্বাসের উঠানামায় শরীর নড়ছে তার। বলল, সব দিক তো মজে এনেছ, আর কদিন চালাবে? ঘরে না মরে একটু খেটে মরো না, কাজে টাজে যাও। গণেশ একবার মুখ তুলল যেন কিছু বলবে, কিন্তু আবার মুখ নামিয়ে চুপ করে গেল। ফিরে তাকালো দুলারির দিকে। গোবিন্দ আবার বলল একটু বাঁকা হেসে, বেড়ে মরণের কলটি বের করেছ। শালা মহব্বত না ফ্যাসাদ রে বাবা। পাওনাদার যে জেলে দেবে দুদিন বাদে, তখন? তবুও গণেশ চুপ করে রইল। অস্বস্তিতে ভরে উঠল গোবিন্দর মন। কেমন একটা জেদের বসে হঠাৎ তীব্র গলায় সে বলে উঠল, ধুর শালা তোর মহব্বত। বাঁচবার চেষ্টা নেই, দিন রাত্রি রোগীর কাছে পড়ে আছো, তাতে কি কেউ বাঁচে? মাইহুস জোয়ান, নিজের গলায় যে দড়ি দেয় তাকে কে বাঁচাবে? বাড়িওয়ালার ব্যারন না খেলে তোর হবে না। মাইহুস জোয়ান। গণেশের ভাঙা গলায় কথাটা যেন ভেসে এলো অনেক দূর থেকে। তারপর সে গিয়ে চুপচাপ বসে পড়ল বেড়ায় হেলান দিয়ে, মাথা নিচু করে। গোবিন্দ বেরিয়ে আসতে গিয়ে আবার দাঁড়িয়ে পড়ল। গণেশকে ওরকমভাবে সরে গিয়ে বসে থাকতে দেখে বুকটার মধ্যে তার মোচড় দিয়ে উঠল। যেন কোনো নিষ্ঠুর জাদুকরের মন্ত্র আচ্ছন্ন একটি জীব গণেশ। সে কাছে এসে আবার গণেশের পাশে বসে তার মুখটা তুলে ধরল। ডাকল, গণেশ। গণেশ তার দিকে তাকাল। শক্ত পুরুষের রুক্ষ চোখে তার জল নেই, কিন্তু যেন কান্না ভরা। গোবিন্দর মনে হল কালোর চেয়েও গণেশের বেদনা যেন অপার। গণেশ যেন শিশু হয়ে গেছে। সে বলল গণেশকে যেন কতকালের বন্ধুর মতো, কারো পরে ভরসা নেই কেন তোর? তুই না উঠলে যে শালা বউটা কেটে পড়বে। আমি বলছি ও বাঁচবে, মায়েরি। তুই তোর কাজ করগে, সব ভার ছেড়ে দে আমার পরে। গণেশ মুখ নামিয়ে বলল অত্যন্ত নিচু আর মোটা গলায়, আমি না থাকলে ও মরে যাবে। গোবিন্দ বলল, তোর কথায় আর যেন কারো নেই, ছিলও না। লোকে তো চেষ্টা চরিত্রও করে। বলি তোরা দুটোতে মোলে এই সংসারে কার কি আসবে যাবে? গণেশ মাথা নাড়ল, অর্থাৎ কারো কিছু আসবে যাবে না। তারপর দুলারির দিকে একবার দেখে বলল, তুমি কেন বইবে এ ভার? প্রশ্নটা শুনে থমকে গেল গোবিন্দ। জবাব দিতে গিয়ে মুহূর্তের জন্য ভারী অসহায় বোধ করল সে। বলল, ভালো কথা, আমার এমন হলে তুমি দেখতে না? গণেশ যেন আতিপাতি করে কি খোঁজে গোবিন্দর মুখে। গোবিন্দ এবার হেসে ফেলে, তোমাকে দেখেছি আর স্রেফ মজেছি বলে গণেশের হাত ধরে কাছে টানল। বলল, এখানে যে যার নিজেকে নিয়ে মশগুল, মন চাইলেও কেউ কাউকে দেখতে পাবে না। আমি দেখব, তুমি কাজে যাও। তারপর হঠাৎ গণেশের কাছে মুখ নিয়ে বলল, বউ না হয় তোরই, স্বামী না হই, তোর মতো সোহাগতা বলে খুব করতে পারব। বলে সে হা হা করে হেসে উঠল, যেন খানিকটা জোর করে টানা হাসি। গণেশ খানিকটা মুগ্ধ চোখে তাকিয়ে রইল গোবিন্দর দিকে খানিকক্ষণ। তারপর হঠাৎ বলল, তোমার মতো মানুষ আমি আর দেখিনি। গোবিন্দ বলল, আমার মতো দেখেছ, কিন্তু তোমার মতো মানুষ আমি দেখিনি। দুজনে তারা চুপ করে তাকিয়ে রইল পরস্পরের দিকে। গণেশের জ্বালা ভরা চোখ দুটো যেন গোধূলির তারার মতো করুণ হয়ে উঠল। ফর্সা হয়ে আসছে দিন, মেঘমুক্ত আকাশ। বাইরে ছোট ছেলেপিলেগুলোর সে দৈনন্দিন প্রকৃতির পীড়ন শুরু হয়েছে।
গলা শোনা যাচ্ছে বাড়িওয়ালার। ঘরের অন্ধকার কেটে গিয়ে দুলারির মূর্তি স্পষ্ট হয়ে উঠেছে খাটিয়ার উপর। তার বড় বড় চোখের অপলক দৃষ্টি এদের দুজনের দিকে। সেদিকে আরেকবার দেখে গণেশ আবার কথা বলল। সে যেন গণেশ নয়, আর কারো গলা ভেসে আসছে ধীর আবহ সঙ্গীতের মতো। দোস্ত, তোমার কোনো ঠিকানা জানি না, জান পহচন নেই, তবু আমার তকলিফ নিতে এসেছ তুমি। তামাম বস্তি বলছে আমি বেয়াকুব, বলে গরিব কুলি কাবাডির আবার মহব্বত। ওসব লাখপতির ঘরে সাজে। রানীর ব্যামোহলে রাজা বসে থাকতে পারে না, তার আবার। চুপ হয়ে যায় গণেশ। তারপর হঠাৎ চাপা উত্তেজিত গলায় বলে ওঠে, ঝুটা মাত। লাখপতির যান রূপেয়া, রাজার মহব্বত সিংহাসনে, রানী তো পুতলা। এক যাবে, হাজারটা কিনবে। আমি রাজা নই, একটা ফালতু আদমি। আমার তো জানের পরোয়া নেই, পরোয়া মহব্বতের। একটা আমার লাখ লাখ, গেলে যে ফকির বনে যাব। এমনিতেই গোবিন্দর মনটা বড় নরম। গণেশের এই কথাগুলো শুনতে শুনতে তার বুকের কোনখানটায় যেন গোপন কান্নার হাহাকার উঠল। সে বলে উঠল, তুই যে শালা আরেক রাজা, মহারাজার ব্যাটা। গণেশ আবার কথা বলে উঠল। তার বুকটার এতদিনের গুমট ঘরে যেন হঠাৎ হাওয়া লেগেছে। গোফদানি ভরা মুখটা উত্তেজনায় কুঁচকে অদ্ভুত হয়ে উঠল। বলল, দোস্ত, ফাগুতাতির সুতো ভালো ছিল না। চট খারাপ দেখে সাহেব ওকে খিস্তি করে লাগালে 2 থাপ্পড়। ফাগুশালা চুপ। আমার জান গেল জ্বলে। মেশিন ছেড়ে ছুটে গেলাম, শালা তেরি। বলতে বলতে তার সারা শরীর ও মুখভাবে মনে হলো যেন সাহেবের গলা টিপে ধরেছে। সবাই রুখে দিল, পালিয়ে গেল কমিনা সাহেব। এখানে শোধ নিতে পারি, কিন্তু এই দুলারি ও ভিন জাতের ছোট ঘরের মেয়ে। গায়ে যখন ওকে আমার ঘরে এনে তুললাম, তখন আমাদের ঘরের মানুষেরা আর ওদের জাতের লোকেরা আমাকে এমন পিটালো যে জান ক্ষত মনে করে ফেলে দিয়েছিল নদীর কিনারে। তখন এই দুলারি আমাকে নিয়ে বনে জঙ্গলে লুকিয়ে ফিরেছে। সারা গায়ের খুন গায়ে বাছুরের মতো চেটে চেটে তুলেছে। হাড় গোড় ভাঙা টুন্ডাকে কোলে করে রেখেছে। আর ও আজ মরতে বসেছে। এখানে আমি কার উপরে শোধ তুলব? কার উপর? তাই ভাবছিলাম আমিও মরব ওর সঙ্গে। গণেশের কথা শুনে আপনা থেকে গোবিন্দর মুখ থেকে যেন বেরিয়ে এলো, সাহেব দুশ্মন, ব্যামো কি তোমার মিতা? ব্যামো দুটোই, তবে রকম ফের। শোধ যদি তুলতে হয় তো দুটোর উপরে তুলতে হবে। গণেশের কোটরাগত চোখে তীব্র অনুসন্ধিচ্ছা, যেন অন্ধকারে কিছু হাতে ঠেকেছে। বলল, কিন্তু এ যে সারতে চায় না। সারবে কেন? বিগড়ে আছে যে। গোবিন্দ যেন কথার খেয়ে পেয়ে খুশি হয়ে ওঠে। তাঁতি তুমি, রিমনা চললে কি করো? জাম ছাড়াই। তবে জাম ছাড়াও, ও শালার চিজ গাঁটে গাঁটে দলা পাকিয়ে আছে, ওকে চেঁচে ফেলো। শরীরের জাম ব্যামো, ওটাকে ছাড়াতে হবে। এর নাম ইলাজ। তারপর হঠাৎ গলাটা যেন অকারণে ধরে এলো গোবিন্দর। আচমকা যেন টিপুনি লেগেছে অন্তরে। বলল ঢোক গিলে, আমাদের ক্ষমতা কম, তবু হাল ছাড়ব না। হাল ছেড়ে তো অনেক ঠকেছি, আর নয়। একটা কলাপাতার বাঁশির মতো সরু শব্দে উভয় তারা দুলারির দিকে তাকিয়ে স্তম্ভিত হয়ে গেল। দুলারির কঙ্কাল মুখের সে এক বিচিত্র ভাব। তার নিনিমেষ চোখের তারা কেবল গোবিন্দ গণেশের দিকে ঘুরপাক খাচ্ছে। দ্রুত নিঃশ্বাসে কেঁপে কেঁপে উঠছে নাকছাবি, ঠোঁট নড়ছে, আর অবিশ্বাস্য হলেও একটা অস্পষ্ট হাসির রেখা ঠোঁটের পাশে ফুটে তার সারা মুখটাকে যেন বদলে দিয়েছে। গণেশ অমনি ঝুঁকে পড়ল দুলারির মুখের উপর, কান এগিয়ে দিয়ে বলল, কি বলছো বলো। শটটুকু প্রায় হারিয়ে গেছে দুলারির। ফিসফিস করে কথা বলল সে যেন। পরপুরুষের সামনে স্বামীর সঙ্গে কথা বলছে নবহুরী। গোবিন্দ শুনতে পেল না সে কথা, কিন্তু এই প্রথম দেখল গণেশের সারা মুখে ছড়িয়ে পড়েছে হাসি।
কিম্ভূত কিমাকৃতি মেঘের কোলের বিদ্যুতের মতো সে হাসির গভীর রেখা তার গোফের পাশে ও চোখের কোলে। হাসিটা আপনা থেকে ছড়িয়ে পড়ল গোবিন্দর মুখে। বলল, কি বলছে? গণেশ বলল, বলছে তোমার কথা ঠিক, ওদের ঘড়িকলটা অমনি বিগড়ে যেত মাঝে মাঝে। ও বুঝি কাজ করত কলে? তবে সুলতান নকরি ওর, আর বলছে আমাকে কারখানায় যেতে হবে। হ্যাঁ হ্যাঁ। দুজনে তারা হেসে উঠল। সে হাসি শুনে যেন আবার লজ্জা পেল দুলারি। মরা চোখ তার হাসি ও লজ্জায় মধুর হয়ে উঠেছে। তাড়াতাড়ি চোখ বুজে গেল তার। মুহূর্ত পরে সে চোখের কোল ছাপিয়ে ঝরঝর করে ঝরে পড়ল কয়েক ফোঁটা জল। অনেকদিন পরে তার রোগ ও গন্ধপূর্ণ অন্ধকার ঘরটাতে সাড়া পড়েছে হাসির। অনেক দুর্দৈবের মধ্যেও সে শুনতে পেয়েছে গণেশের হাসি, যে হাসিটুকু তার প্রাণের চেয়েও দামি। আর গোবিন্দর মুখখানি যেন এটে বসে গেছে তার মনের মধ্যে। ইচ্ছে করল গণেশের মতো সেও একে এক্ষুনি একবার ডেকে উঠবে, দোস্ত। ভাবতে শরমও লাগে। ও যেন তার ফাঁটা সানাইয়ের ওস্তাদ বাজনাদারের মতো সুরের ঢেউ তুলে দিয়েছে। গোবিন্দর হাত ধরে গণেশ বলল, দোস্ত, আমি তবে দৌড়াই হাজিরা দিতে। গোবিন্দ বলল, দিল ঠুকে বেরিয়ে পড়ো, সব ভার আমার। তুমি শুধু ওকে বাইরে চালার ছায়ায় শুয়ে দিয়ে যাও। হঠাৎ একটা খিলখিল হাসির শব্দে গোবিন্দ ফিরে দেখল বাইরে বাড়িওয়ালা একটা অদ্ভুত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, চোখ ঘোচ করে, আর কাসর ফাটানো হাসিতে দুলে দুলে উঠছে ফুলকি তার পাশে। বাইরে আসতে দেখা গেল অনেকেই নিজেদের মধ্যে নানান কথা জুড়ে দিয়েছে। কাজে বেরোবার পূর্ব মুহূর্তে মানুষগুলো যেন উপভোগ করছে একটু মজা। ফুলকি ভ্রু তুলে কটাক্ষ করে বলে উঠল, শুধু 420 লাও তুমি, আরও তুকফুক জানা আছে দেখছি তোমার। গোবিন্দ বলল, তুমি তো ফুকতুকের বাইরে, তোমার তবে ভাবনা কি? বাইরে কি গো, বস্তির মধ্যে এমন সর্বনেশে মানুষ থাকলে কি আর রক্ষে আছে? বলে সে আবার হেসে উঠল। সে হাসিকে স্তব্ধ করে দিয়ে নগেন অট্টহাসি হেসে উঠল প্রায় নাটকীয়ভাবে। গোবিন্দ ভাবল নগেনের হাসির খোঁচা তারই প্রতি। এদিকে ফুলকির মুখের হাসিটুকু যেন দুরন্ত ঝড়ের বেগে ঝরে গেল শুকনো পাতার মতো। বাড়িওয়ালা জিজ্ঞেস করল গোবিন্দকে, সাধুগিরি করতে নাকি আগে? করতাম না, এখন থেকে করব, জবাব দিল গোবিন্দ। লোমশ পেটটাকে ঘোঁচ করে চোখ দুটোকে আরও খানিকটা ভ্রুর তলায় ঢুকিয়ে বলল বাড়িওয়ালা, কথার রাজা আমার। এসো, তোমার সঙ্গে আমার দুটো কথা আছে, চলো। তারা দুজন চলে যেতেই ফুলকি সকলের দিকে একবার দেখে তাড়াতাড়ি সরে পড়ল সেখান থেকে। তার চলে যাওয়ার ভঙ্গি দেখে কয়েকজন আবার হেসে উঠল। কার গলায় শোনা গেল, কিন্তু যাই বলো, ওই 420 ওয়ালার কোনো মতলব আছে, কেননা ও শালা বড় ভালো মানুষই দেখায়। হ্যাঁ, ভালো মানুষ মানে ছেলে খাবার জম, কে আরেকজন বলে উঠল। লিকলিকে লম্বা মানুষ একটা প্রায় খুশি বাগিয়ে উঠোনের মাঝখানে এসে সরু গলায় চেঁচে উঠল, শালা বেশি উস্তাদি করলে হাঁকবো একদিন কোতকা, যাতে দুনিয়ার ভালো মানুষগুলো সব শালা খতম হয়ে যায়। নগেন বলে উঠল তার স্বাভাবিক গলায়। কথাটা তার এমন দ্ব্যর্থ ব্যঞ্জক যে কোতকা হাঁকনেওয়ালা লোকটা আরেকবার আস্ফালন করে উঠতে গিয়ে হঠাৎ থমকে মারিয়ে ফেলল একগাদা ময়লা। অমনি সবাই হো হো করে হেসে উঠল। মাদারি খেলোয়াড় তার ডুগডুগিটা বাজিয়ে দিয়ে বলল, দ্যাট আজ কোল মাদারি খেল। এমনি ইংরেজি সে মাঝে মাঝে বলে থাকে, কিন্তু ময়লা মারিয়ে ফেলা লোকটা তার সরু গলায় ফাটা বাঁশির মতো চিৎকার করে উঠল, কোন গিদ্ধরের বাচ্চা এখানে এই কাজ করেছে আমি জানতে চাই। যেন সে এই বস্তির মালিক, কিন্তু তার ফল ফলল সাংঘাতিক। বাচ্চাদের মতো মায়েরা ছিল, তারা সব একসঙ্গে প্রায় ঝাঁপিয়ে পড়ল তার উপরে। সে গিদ্ধরের বাচ্চা তোর বাপ, তোর 14 পুরুষরে গেছো ভূতের বাচ্চা। লিকলিকে লম্বা লোকটা প্রায় আতকে উঠে ময়লা মারানোর ঠ্যাংটা তুলে এক পায়ে ছুট দিল পো পো করে, যেন বাচ্চাদের এক্কা দোক্কা খেলার দৌড়।
হাসিতে, চিৎকারে, ডুগডুগির শব্দে সে এক অদ্ভুত ব্যাপার সারা বস্তিময়। কেবল নগেন যে কালকে রাতেও গোবিন্দকে কটূক্তি করেছে সে আপন মনে বিড়বিড় করে উঠল, লোকটা শালা সত্যি 420 করে দিচ্ছে। গল্পের বাক্স বাই রোমানের উপর এই চ্যানেলে এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম সমরেশ বসু লেখে একটি উপন্যাস বিটি রোডের ধারে। আজ শুনলেন উপন্যাসটির 3য় পর্ব, এরপরে আসছে 4র্থ পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আপনারা যারা এই চ্যানেলের গল্প নতুন শুনছেন আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা ঘন্টা বাটনটিও চেপে রাখুন যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন এই প্রার্থনা রইল।